বাহ টোনা, এবার তো তোর জমির মরিচের ফলন বেশ ভালো হয়েছে। এবার তো বাজারেও মরিচের দাম চড়া। ইস, কেন যে তোর মতো এবার আমিও মরিচের চাষ করলাম না। আমি যদি আমার জমিতে মরিচের চাষ করতাম, তবে আমিও ভালো টাকা আয় করতে পারতাম। এভাবে কেন বলছিস কালু? তোর জমির ভুট্টাও তো ভালো হয়েছে, আর বাজারে তো ভুট্টারও অনেক চাহিদা। তোর লাভ ছাড়া লোকসান হবে না দেখিস। আর পরের বার তুইও জমিতে আমার মতো মরিচ চাষ করিস, কেমন? দেখি কি করা যায়। যাকগে, চলি রে টোনা, বাজারে যেতে হবে। এবার তাড়াতাড়ি জমির আগাছাগুলো পরিষ্কার করে নেই, আজ সন্ধ্যার আগে ঘরে ফিরতে হবে। এরপর টোনা তার জমির আগাছা পরিষ্কার করে ঘরে ফিরে যায়। এদিকে টোনার জমির কিছুটা দূরেই এক গর্তে চিংকি ইঁদুর তার ছোট্ট ছানা মিঙ্কিকে নিয়ে থাকতো। মিঙ্কি ছিল খুব দুষ্টু ইঁদুর, সারাক্ষণ শুধু দুষ্টুমি করে বেড়াতো। এতদিন থেকে দাঁতের জোর পরিষ্কার করা হয় না। এখন তো আমার দাঁতগুলো অনেক মজবুত আর ধারালো। দাঁতগুলো দিয়ে খচখচ করে কিছু কাটতে ইচ্ছে করছে। কি করি কি করি? আরে ওই তো, ওই জমিটাতে তো অনেক মরিচ চাষ করা হয়েছে। আমি বরং মরিচের চারাগুলো কেটে ফেলি। এই বলে মিঙ্কি ইঁদুর টোনার জমিতে আসে আর টোনার জমির সব মরিচ গাছ তার ধারালো দাঁত দিয়ে কেটে ফেলে। কি মজা কি মজা! আমি মাত্র 2 মিনিটের মধ্যে সব গাছ কেটে ফেলেছি। হাই সর্বনাশ, এতে কি করেছিস কি? টোনার এত কষ্ট করে ফলানো মরিচের গাছটাই ধ্বংস করেছিস। মিঙ্কি, তুই এটা একদম ঠিক করিসনি। অন্যের ক্ষতি করা মোটেও ভালো কাজ নয়। আমার ভুল হয়ে গেছে মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সত্যি তো, আমি তো এই জমির মালিকের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। টোনা তার জমির এই অবস্থা দেখলে খুব কষ্ট পাবে, তাই আমাকেই টোনাকে সাহায্য করতে হবে। পরের দিন সকাল হতেই টোনা টুনি তার জমিতে এসে অবাক হয়ে যায়। হায় হায় রে বিধাতা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার এত বড় ক্ষতি কে করলো? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তবে আমার এত বড় ক্ষতি কে করলো? টোনা ভাই, তোমার জমির এত বড় ক্ষতি আমার ছানার মিঙ্কি করেছে। আমি আমার ছানার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ও না বুঝে দুষ্টুমিতে তোমার এত বড় ক্ষতি করে ফেলেছে। কিন্তু তুমি চিন্তা করো না, ক্ষতি যেহেতু আমার ছানার কারণে হয়েছে, তাই এর ক্ষতিপূরণ আমি করব। কিন্তু তুমি তো এক সামান্য ইঁদুর, তুমি কি করে আমার লোকসানের ক্ষতিপূরণ দিবে? আমি তোমাকে সাহায্য করতে না পারলে তোমাকে সাহায্যের পথ বলে দিতে পারি। এখান থেকে বেশ কিছু দূর পথ অতিক্রম করলে তুমি বনের শেষ প্রান্তে এক নদী দেখতে পাবে। সেই নদীপথের একদম উত্তর প্রান্তে রয়েছে এক দ্বীপ। ওই দ্বীপে এক গুহায় ধ্যানরত আছে এক তান্ত্রিক উল্লুপাচা। ওই উল্লুপাচার অনেক ক্ষমতা, সে সবসময় সবাইকে সাহায্য করে। তুমি বরং তার কাছে যাও, সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে পারবে। টোনা, ইঁদুর যখন বলছে, তবে তুমি একবার ওই তান্ত্রিকের কাছে যাও। যদি তান্ত্রিক আমাদের বিপদের কথা শুনে সাহায্য করে, তবে তো মন্দ হয় না। টনি, তবে তুমি বাড়ি ফিরে যাও, আমি চললাম তান্ত্রিকের কাছে। এরপর টোনা তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। বন পেরিয়ে নদী পেরিয়ে অবশেষে টোনা দ্বীপে এসে পৌঁছায়। আর দ্বীপে পৌঁছে টোনা তান্ত্রিকের গুহার ভিতরে প্রবেশ করে। কে তুই? আমার এখানে কি চাই? এরপর টোনা তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তুই যখন এত পথ পেরিয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছিস, তবে আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। এই নে, এই মরিচের চারা, আর এই তরলটা তুই নিয়ে যা। প্রতি ভোরে টানা 3 দিন এই বোতলের তরল রোপণকৃত এই মরিচের চারায় দিবি। মনে রাখিস, এই তরলটুকু তোকে 3 দিন প্রয়োগ করতে হবে, তবেই তুই ফল পাবি। এরপর টোনা তান্ত্রিকের কাছ থেকে তরলের বোতল আর মরিচের চারা নিয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তবে এবার চারাটা উঠোনে রোপণ করতে হবে। পরের দিন সকাল হতেই টোনা বোতলের তরল থেকে কিছু তরল গাছের চারায় ঢেলে দিতেই গাছটি কিছুটা বড় হয়ে যায়। দেখো টনি, গাছটা আগের থেকে কতটা বড় হলো। নিশ্চয় এর মাঝে অন্য কোনো রহস্য আছে। তা আছে হয়তো। এবার বাকি তরলগুলো 2 দিন ঢাললেই বোঝা যাবে। চলো এবার।
দ্বিতীয় দিন ভোরবেলাতেও টোনা বোতল থেকে কিছুটা তরল গাছে দিতেই গাছ আবার একটু বড় হয়। এভাবে সেই দিন কেটে যায়। আর তৃতীয় দিন ঘটে এক বিস্ময়কর ঘটনা। তৃতীয় দিন টোনা বোতলের বাকি সব তরলটুকু গাছের গোড়ায় দিতেই গাছটি আরো বড় হয়ে যায় আর গাছে ধরে সোনার 7টি মরিচ। এ দেখে তো টোনা টুনি অনেক খুশি হয়ে যায়। টোনা, এবার আমি সবটা বুঝতে পেরেছি। তান্ত্রিক আমাদের সোনার মরিচ দিয়ে সাহায্য করেছে। আমাদের আর কোনো অভাব থাকবে না। এবার আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি বনের বেকারদের জন্য কর্মের ব্যবস্থা করব। আমি বনে কারখানা দিব। এতে করে নিজের পাশাপাশি অন্যরাও উপকৃত হবে। এরপর টোনা গাছ থেকে সোনার মরিচ ছিঁড়ে তা বিক্রি করে আর বনে তৈরি করে বিরাট এক কারখানা। এদিকে এত কম সময়ে টোনা এমন সাফল্য দেখে কালুর মনে ভীষণ হিংসের জন্ম হয়। এই টোনা এত তাড়াতাড়ি এত উন্নতি কি করে করলো? ব্যাপারটা খুবই রহস্যজনক। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে। আমাকে টোনার কাছে কৌশলে সবটা জানতে হবে। এই ভেবে কালু টোনার কাছে আসে আর মিথ্যে অভিনয় করে বলে, আমার যে সব শেষ হয়ে গেছে রে টোনা, সব শেষ হয়ে গেছে। জমি জমা বাড়ি সব ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণ করে ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু আমি ব্যবসায় সব টাকা লস খেয়েছি। এখন আমার কিচ্ছু নেই রে, সর্বশান্ত হয়ে গেছি। আর এর জন্য কাকুলি আমায় তোর কাছে পাঠিয়েছে। কাকুলি বলল তোর নাকি একদিন আমার মতো অবস্থা হয়েছিল। হ্যাঁ রে টোনা, তোর এত তাড়াতাড়ি এত উন্নতি কি করে হলো রে? আমায় সবটা বল না রে। তোর যখন এত অভাব, তবে তোকে আমি সবটা বলছি, শোন তবে। এরপর টোনা কালুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে কালুর চোখ লোভে চকচক করতে থাকে। কালু টোনাকে আর কিছু না বলে তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। অনেক পথ পাড়ি দিয়ে কালু তান্ত্রিকের কাছে এসে পৌঁছায় আর তাকে তার মিথ্যে দুঃখের কথা বানিয়ে বানিয়ে বলে। সবই তো শুনলেন তান্ত্রিক বাবা, এবার আপনি আমাকেও টোনার মতো মরিচের চারা আর তরল দিয়ে সাহায্য করুন। এই নে, এই যে চারা আর তরল, এবার এগুলো দিয়েই তোর সমস্যার সমাধান হবে। এরপর কালু তরল আর মরিচের চারা নিয়ে বাড়িতে ফিরে আসে আর সবটা কাকুলিকে খুলে বলে। এই যে শোনো, সোনার মরিচ পেলে কিন্তু আমি একটা সাতনড়ি হার বানাবো। শুরু হলো তোমার গয়না বানানোর কথা। আগে তো চারাটা রোপণ করতে দাও, তারপর 3 দিনে তরল গাছে প্রয়োগ করতে হবে, তবেই তো সোনা পাবো, তাই না? এই বলে কালু গাছের চারাটা মাটিতে রোপণ করে। 3 দিন অপেক্ষা করতে হবে? শোনো কালু, 3 দিন অপেক্ষা করা লাগবে না, তুমি বরং এক্ষুনি সব তরল প্রয়োগ করে দাও। দেখবে সোনার মরিচ আরো বেশি ধরবে। কথাটা তুমি মন্দ বলনি, তবে তাই করি। এরপর কালু পুরো বোতলের তরলটা গাছে ঢেলে দিতে গাছটা ধ্বংস হয়ে সেখানে প্রকট হয় এক বিশাল মরিচ দৈত্য। আমি হলাম মরিচ দৈত্য। তোরা লোভে পড়ে আমার আগমন ঘটিয়েছিস, তাই এবার আমি তোদের আমার রাজ্যে নিয়ে যাব। এই বলে দৈত্য কালু আর কাকুলিকে নিয়ে চলে যায়। অন্যদিকে টোনা তার পরিবার নিয়ে সুখেই দিন কাটায়। তো বন্ধুরা, দেখলে তো অতিরিক্ত লোভ কিভাবে ধ্বংস ডেকে আনে। তাই আমাদের সব সময় নির্লোভ হওয়া উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। না তান্ত্রিক, না, এমন করিস না। থাম বলছি, থাম। ওদেরকে জলে ছেড়ে দিস না, আমাকে তো বন্দি করেছিস। তবে আর কিসের আক্ষেপ তোর? থাম বলছি, থাম। না না না। এ কি গিন্নিমা, আপনি এখনো ঘুমাচ্ছেন? দিন দিন যে কি হচ্ছে গিন্নিমার, খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই। এভাবে তো গিন্নিমা অসুস্থ হয়ে যাবে।
সে চিন্তা তো আমারও হচ্ছে টুনি। তুই একটু তোর গিন্নিমার খেয়াল রাখিস। বনের পাখিদের আর বন সামলানোর পর তো ইগলির খবর রাখতেও পারছি না। আপনি চিন্তা করবেন না প্রধান মশাই, আমি গিন্নি মায়ের যথেষ্ট খেয়াল রাখছি। গিন্নি মায়ের ভালো মন্দ সবকিছু আমি খেয়াল রাখছি। আপনি একদম ভাববেন না প্রধান মশাই। তোর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম টুনি। গিন্নিমা, ও গিন্নিমা, শুনছেন? উঠুন গিন্নিমা, বেলা যে অনেকটা গড়ালো। চেয়ে দেখুন গিন্নিমা, আমি আপনার জন্য জুঁই ফুল এনেছি। আপনার না জুঁই ফুল ভীষণ পছন্দের? আজকাল আর কোনো ফুলই ভালো লাগে না রে টুনি। যা, ফুলগুলো বাইরে ফেলে দিয়ে আয়। আজ আপনার ফুলও ভালো লাগছে না? আচ্ছা, ফুল না হয় ফেলে দিব, আগে আপনার জন্য খাবার নিয়ে আসি। বড্ড বেলা হলো যে। এ কথা বলে ইগলির জন্য খাবার আনতে টুনি চলে যায়। কিন্তু টুনির কথায় ইগলির কোনো ভ্রুক্ষেপই নেই। ইগলি আনমনি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। হয়েছে কবুতর, এবার নৌকাটাতে একটা জোরে ধাক্কা দে। নৌকাটা চালু হলে তুই উঠে পড়িস। দিচ্ছি দিচ্ছি, চিন্তা করিস না। আমি নৌকায় ধাক্কা দিচ্ছি, তোকে আর নৌকা থেকে নামতে হবে না। নে, তাড়াতাড়ি বইটা চালানো শুরু কর। আজ তো নদীর মাঝে গিয়ে মাছ ধরবো। তাছাড়া তো মাছও আর পাওয়া যাবে না। চল, তাড়াতাড়ি চল। আজ অনেক দিন পর নদীর ঘাটে এলাম। নদীর পাড়ে এলেও আজকাল কেমন জানি হতাশ লাগে রে টুনি। গিন্নিমা, আপনি এত হতাশ হচ্ছেন কেন বলুন তো? আপনি একটু স্বাভাবিক হন। স্বাভাবিক হব কি করে বল? এতদিন পেরিয়ে গেল বিয়ের, অথচ আজ পর্যন্ত ঘরে কোনো ছানাপোনা নেই। তোর প্রধান মশাই কত চিকিৎসা করালো, তবুও আমি গর্ভবতী হলাম না। এর থেকে কষ্টের আর কি আছে বল? কষ্ট পেলেই কি হতাশ হতে হবে নাকি? এই যে দেখুন, আমি কত গরিব, আপনার 5 মাস খেটে খাই, তবুও মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াই। অর্থের অভাব আর সন্তানের অভাব এক নয় রে টুনি। এই যে দেখ, তুই কত গরিব, অথচ তোর ঘরে ফুটফুটে 2টি ছানা, অথচ আমার ঘর শূন্য। এ কথা বলতে বলতে ইগলির চোখে জল চলে আসে। আর তখনই নদীর মাঝখান থেকে নৌকা বেয়ে লাল মাছ আর নীল মাছ নিয়ে আসে। তোতা, এই দুটো মাছই আমাদের ভাগ্য খুলে দিবে। এমন সুন্দর রঙের মাছ কেনার জন্য ক্রেতার ভিড় লেগে যাবে দেখিস। এমনও হতে পারে আমাদের আর কখনো মাছ ধরা লাগবে না। সেজন্যই তো তোকে বললাম, টাটকা থাকতে থাকতে মাছ দুটো নিয়ে বাজারে যেতে হবে। চল চল। কোথাও যাবে না তোমরা, তোমাদের এই লাল নীল মাছ আমি কিনে নিব। মাছ দুটো দেখে যে আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু গিন্নিমা, মাছ কিনে আপনি কি করবেন? মাছ দুটো দেখতে সুন্দর হলেও তো মাছ দুটো এখনো অনেক ছোট। ছোট বলেই তো কিনতে চাইছি। এই মাছ দুটো পালন করব। এই মাছ দুটোর সাথে আমি আমার একাকিত্ব সময় কাটাবো। তোমরা মাছ দুটো আমাকে দাও তো। ইগলি গলা থেকে একটা সোনার হার খুলে তোতার কবুতরকে দেয়, আর লাল মাছ আর নীল মাছ দুটো কিনে নেয়। এরপর থেকে ইগলি লাল মাছ আর নীল মাছকে নিজের সন্তানের মতো করে লালন পালন করতে থাকে। হায় রে, আমার পোড়া কপাল! আমি কি চিরকাল এখানে এভাবে বন্দি হয়েই পড়ে থাকবো, আর আমার 2 কন্যা মাছ হয়ে নদীর জলে ভেসে বেড়াবে? হায় বিধাতা, কন্যাদের নিয়ে পৃথিবী ভ্রমণ করতে আসাই কি তবে আমার অন্যায় হয়েছিল? এই পাপের বোঝা কি চিরকাল বইতে হবে? নিজের অতীত ভেবে বোতলবন্দি পরি এভাবেই চিৎকার করে কাঁদতে থাকে। কিন্তু পরীর এমন কান্না জনশূন্য নদীর পাড়ে কারো কান অবধি পৌঁছায় না। আর বোতলের মধ্যেই পরীর দিন কাটতে থাকে। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে, আর ঝড় বৃষ্টিতে গাছের ডালপাতা ভাঙতে শুরু করে। লালু আর নীলু, দেখ আজ বাইরে কত বৃষ্টি হচ্ছে। তোরা না থাকলে বৃষ্টির সাথে সাথে হতাশায় আমার চোখেও বৃষ্টি নামতো, কিন্তু তোরা দুজন আমার জীবনের দুঃখের বোঝা হালকা করে দিয়েছিস। তোরা আছিস বলেই আমি ভালো আছি। ওরে বাবা রে, কি লাগলো! আর একটু হলেই বুঝি আমার ডানাটাই অচল হয়ে যেত। যাক বাবা, ডানায় ক্ষত হয় হোক, আমি তো মুক্ত হয়েছি।
ঝড় বৃষ্টি যাই হয়ে যাক, আগে আমি আমার কন্যাদের খুঁজবো। জানি না কোথায় আছে আমার কন্যারা। খা লালু নীলু, বেশি করে খা, আর তোরা তাড়াতাড়ি বড় হ। গিন্নিমা, শুধু কি লালু আর নীলুকে খাওয়ালেই হবে নাকি? আপনাকেও তো খেতে হবে। এবার একটু খেয়ে নিন গিন্নিমা। এখন আবার তুই আমাকে বিরক্ত করছিস কেন বলতো? দেখছিস না আমি লালু নীলুকে খেতে দিচ্ছি, আগে ওদের খাওয়া হবে, তারপর আমি খাবো। হে কি, আমার কন্যা পাখির ঘরে? তবে ওরা নদীতে নেই। আমি এক্ষুনি যাব আমার কন্যাদের কাছে। চোখের জল মুছে পরি উড়াল দেয়, আর আহত ডানা নিয়ে উড়তে উড়তে পরি ঈগলের ঘরে গিয়ে পৌঁছায়। আর পরীকে দেখে ইগলি আর টুনি খুব অবাক হয়ে যায়। হে কি গিন্নিমা, আপনার ঘরে পড়ি? হ্যাঁ, আমি পড়ি। আর আমি এখানে এসেছি আমার হারানো দুই কন্যাকে নিতে। আর ওই মাছগুলো কোনো সাধারণ মাছ নয়, ওগুলো পরি কন্যা। ওরা আমার সন্তান। হ্যাঁ, কি বলছো কি তুমি? তুমি লালু নীলুকে নিয়ে যাবে? সন্তানহীন এই মায়ের ভালো থাকার কারণ তুমি ছিনিয়ে নেবে? সন্তান জন্ম দিতে পারিনি তো কি হয়েছে? লালু নীলুকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছি। সে কারণে আমি কৃতজ্ঞ তোমার কাছে। তবে আমি আমার সন্তান নিয়ে গেলেও তোমাকে কষ্ট পেতে দিব না। তোমার মা হওয়ার ব্যবস্থা করে দিব। সত্যি, মা সন্তানের ভালোবাসা দেখতেও ভালো লাগে। কি মনোমুগ্ধকর দৃশ্য। এমন সময় তোমার জীবনেও আসবে ইগলি, তুমি যে মা হওয়ার জন্য উপযুক্ত। অতি শীঘ্রই তুমি মা হবে ইগলি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবার তবে আমরা চলি, তোমরা ভালো থেকো। এরপর পরি তার দুই কন্যাকে নিয়ে চলে যায়। কিছুদিন পরেই ইগলি গর্ভবতী হয়। সেই খুশিতে ঈগল বন জুড়ে উৎসবের আয়োজন করে। দেখলি তো বন্ধুরা, ভালো কাজের ফল ভালোই হয়। ইগলি পরীর বাচ্চাদের আগলে রেখেছিল বলে পরীর ইশারায় নিঃসন্তান ইগলি গর্ভবতী হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।